লাইভটি দ্বিখণ্ডিত হয়ে গেল। একটি ফোন আসার কারণে লাইভটি কেটে গিয়েছিল, আবার পুনরায় আসতে হলো লাইভে। আমি দুঃখিত। আমি দুঃখিত লাইভে বিঘ্ন ঘটার জন্য। তো যাই হোক, ওইটা দিয়েই যা, ওইটার কমেন্টগুলো আমার লাগবে দি, কারণ এন কমেন্টের উত্তর দেবো। তো যাই হোক, আমি আবারও অনুরোধ করব, যারা লাইভে ছিলেন একটু সময় হয়তো বা লাগবে আপনারা আবারও লাইভে যুক্ত হবেন। যুক্ত হয়ে, কারণ আপনাদের মূল্যবান যে মতামতগুলো প্রয়োজন সেগুলো আমি উত্তর আপনাদের কমেন্টও পড়তে পারিনি, উত্তরও দিতে পারিনি। তো পূর্বের লাইভে ভাই যুক্ত ছিল, এখন মনে হয় ভাই যুক্ত নাও হতে পারে, কারণ ভাই তার মূল্যবান সময় দিয়ে যে লাইভ যতটুকু শুনেছে তার জন্য আমরা 45,870 জন গ্রাম পুলিশ কৃতজ্ঞ। যে ব্যক্তি তার পরিচয় আপনারা জানলে আপনারা প্রত্যেকেই তখন কৃতজ্ঞতা বোধ করবেন যে এই ব্যক্তি আমাদের মতো মানুষের লাইভে ঢুকবে, সময় দেবে, প্রশ্নই আসে না, ইম্পসিবল। কিন্তু তিনি আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবেসে যতটুকু প্রয়োজন সহযোগিতা করার যতটুকু করতে পারে তিনি করেন। তো সেক্ষেত্রে আসলে আমরা কৃতজ্ঞতার কাছে। তো যাই হোক, যেখানে কথা রেখেছিলাম, গুরুত্বপূর্ণ কথা বাকি রয়ে গেছে অনেকগুলোই। লাইভটি কেটে গিয়ে আবারও লোক যুক্ত হতে সময় লাগবে। মাত্র 34 জন লোক যুক্ত হয়েছেন। তো আপনারা কিন্তু আমার পরিবারের পাশে কেউ দাঁড়াননি এসে। আপনারা ইচ্ছা করলে দাঁড়াতে পারতেন, কর্মচারী ইউনিয়ন দাঁড়াতে পারতেন, আমার যে শূন্যতা সেটা আপনারা পূর্ণ করতে পারতেন। আমার পরিবারের হাতে 10টা টাকা তুলেও যদি আপনারা আইসা দিতেন যে এই 10টা টাকা দিলাম আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের সহকর্মী ভাই তিনি আমাদের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তিনি নাই, তার গ্যাপ আমরা পূরণ করতে পারবো না, কিন্তু আমরা অর্থনৈতিক যতটুকু আমরা পারবো আমরা আমাদের ততটুকু আপনাদের হাতে তুলে দিলাম। এটা আপনারা ইচ্ছা করলে করতে পারতেন, কিন্তু আপনারা সেটা করেননি। যদি আপনাদের ভিতরে মনুষ্যত্ব থাকতো, বিবেক থাকতো, আপনারা আপনাদের মনুষ্যত্বকে কাজে লাগাতেন, তাহলে কিন্তু আমার পরিবার এই এতটা কষ্ট ভোগ করতো না। তো যাই হোক, এই এতটা কষ্ট ভোগ করার পরেও কিন্তু আমি থেমে নেই। মাত্র 7 দিন পরেই আপনাদের জন্য পুনরায় আবারও দৌড়ঝাঁপ শুরু করেছি। ইনশাল্লাহ আমি আমার সবটুকু দিয়ে আমি জেলখানায় বসেও নামাজ পড়েছি, তসবিহ তেলাওয়াত করেছি, আপনাদের জন্য দোয়া করেছি। আমি আমার সবটুকু দিয়ে, আল্লাহ পাক আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে, হায়াত দিয়েছেন, আমি আপনাদের জন্য চেষ্টা করে যাব। কিন্তু তদ্রূপ আপনাদেরও কিছু দায়িত্ব আমার জন্য আছে, যে আমার সুখের সময়, দুঃখের সময় আপনারা সুখ দুঃখের অংশীদার, ভাগীদার, এটা আপনাদের হওয়া উচিত। যে আমি আপনাদেরকে দেব, আপনারাও তো আপনাদের কাছ থেকেও তো আমি কিছু না কিছু আশা করব, আপনাদের ভালোবাসা আশা করব। একা তো সম্ভব না, একা ভালোবাসা কিন্তু হয় না, ভালোবাসা দুজনের লাগে, একা হয় না। আমি আপনাদের জন্য আমার সর্বটুকু দেব, কথা দিলাম। যে যদি ফাঁসিও হয়, যদি ফাঁসি হয়, ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গিয়ে দাঁড়াবো। কিন্তু 45,870 জন গ্রাম পুলিশের মুখে হাসি দেখতে চাই আমি। তাদের সেই ব্রিটিশ আমল থেকে এই যে নির্যাতিত, নিপীড়িত, এই নির্যাতিত জীবন থেকে, নিপীড়িত জীবন থেকে আমি মুক্তি চাইব। মুক্তির জন্য আমি সব কিছুই করতে পারবো। তো যাই হোক, আমি আপনাদের কমেন্টের দিকে একটু যাই, তারপরে আবারও কথা বলি। তার আগে আপনাদেরও কিছু মতামত আমি দেখি যে আপনারা কে কি কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভাই, কি খবর ভাই? এমডি সালেক,
কি খবর জানতে চান ভাই বলেন, কি খবর? এভাবে বললে তার খবর কি বলবো, কি খবর জানতে চান বলেন। আপনি প্রতিদিন নামাজ পড়তেন আর দোয়া করতেন গ্রাম পুলিশের জন্য আল্লাহ রাবুল আলামিনের কাছে। হ্যাঁ কৃষ্ণ, এটার সাক্ষী তুমি। তুমি আমার বাঠার মধ্যে, কুলের মধ্যে দীর্ঘ সময় ঘুমিয়েছো। আমার জেল সঙ্গী হিসেবে তুমি ছিলে। তুমি জানো এগুলো গ্রাম পুলিশ তো দেখে নাই, কিন্তু গ্রাম পুলিশের মধ্যে তুমি দেখেছো, তুমি জানো। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। লালমিয়া ভাইয়ের পাশে আছি, অসংখ্য ধন্যবাদ ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। সালেক ভাই। তারপর আমার আরেকটি ভাই লিখেছেন, নমস্কার দাদা। নমস্কার দাদা। আম, কেমন আছেন এমডি সালেক ভাই? হ্যাঁ ভাই, ভালো আছি। আহ, টাঙ্গাইল থেকে দেখছেন ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। আমার একটি ভাই লিখেছেন টাঙ্গাইল থেকে, লিখছেন কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। এই জন্য মানুষ অথবা গ্রাম পুলিশের ভালোবাসা নাই ভাই, চৌকিদার অথবা গ্রাম পুলিশের ভালোবাসা না ভাই। রাইট বলেছেন ভাই। আপনার জন্য দোয়া করি। ধন্যবাদ ভাই, আপনার জন্য অনেক ভালোবাসা প্রিয় ভাই। ধন্যবাদ ভাই মনিরুল ইসলাম সর্দার। আর এরপরে আমি অনেক মিস করছি ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। মৌলভীবাজার থেকে, আপনি কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ ভাই, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? শুধু আপনার পাশে থাকতে পারিনি। অসংখ্য ধন্যবাদ ভাই। পাশে আসলে আহ, জেলখানায় গিয়ে কীভাবে থাকবেন? আমিও চাইনি যে আমি যে কষ্ট ভোগ করতেছি এই কষ্ট অন্য কেউ যাতে আপনারা ভোগ না করেন। আমি কৃষ্ণকে বলেছি কিন্তু যে আমি দোয়া করি যে জেলখানায় যেন কেউ না আসে, জেলখানার মধ্যে যে কষ্টটা, এই কষ্ট যেন কেউ না পায়, যিনি আমার শত্রু তিনিও যেন এই কষ্টটা না পায়। যাই হোক, ইতিমধ্যেই 91 জন আবারও লাইভে যুক্ত হয়েছে না, আপনাদের যুক্তের অপেক্ষায় আছি, কমেন্টগুলো পড়তেছি। আরও বেশি যুক্ত হবেন, যুক্ত হলে আপনাদের সাথে কিছু মূল্যবান পরামর্শ করব যে সামনে কি করলে আমাদের কি হবে, এবং আগামী সপ্তাহেই আমরা একটা আশা করতেছি, তো সেইটার বিষয়ে কথা বলবো। তার আগে আরও কিছু লোক যুক্ত হন ভাই। বেতনের করেন ভাই, তাহলে চলবে, জাতীয়করণ পরে করবেন। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি সুন্দর একটি কমেন্ট করেছেন। আপনার কমেন্টের উত্তরটা আমি দেবো ভাই। আমি নরসিংদী থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ ভাই। শুধু সুখবর সুখবর শুনি, বেতন বাড়ছে বলে এ বিষয়ে আপনি কিছু জানেন ভাই? ভাই বলবো। আপনিও একটি সুন্দর কমেন্ট করেছেন, আপনার কমেন্টের উত্তর আমি দেব। লাল ভাই, আপনি অনেক সাহসী মানুষ। অনেক ধন্যবাদ ভাই। শুধু আমাকে বলে লজ্জা দিবেন না, আমার সাথে কিন্তু আরও কতিপয় ব্যক্তি ছিল নাইম সহ, তারাও সাহসী, আপনারাও সাহসী। আপনাদের সাহস না থাকলে কিন্তু আমার সাহস পেতাম না। আপনাদের সাহসেই আমার সাহস হয়েছে। আপনাদেরকেও ধন্যবাদ ভাই। সিরাজগঞ্জ থেকে দেখছেন, ধন্যবাদ ভাই। দ্রুত যাচ্ছে বান্দরবন থেকে বলছি, আল্লাহ আপনাকে হাতান করুক। অসংখ্য ধন্যবাদ ভাই। ফলো দিয়ে পাশে থাকবেন। ইয়াস ভাই, আপনার মতো সাহসী নেতা আর একটাও নাই ভাই। ময়মনসিংহ থেকে দেখছি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? কিছু গুরুত্বপূর্ণ কথা অবশ্যই বলবো। ইতিমধ্যেই কিন্তু কর্মচারী ইউনিয়নের সম্মানিত মহোদয়, যিনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ময়মনসিংহের বিল্লাল ভাই, আপনারা সকলেই জানেন যে তিনি প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে আছে। তো তিনি কিন্তু লাইভ করেছেন। তিনি লাইভে বলেছেন যে শনিবার বাড়তি বেতনের চিঠি তিনি দেবেন নেতাকর্মীদেরকে। তিনি কিন্তু টাকা ডেকেছেন, তারা শনিবার দিন বাড়তি বেতনের চিঠি দিবেন। তো এই বিষয়ে কথা বলবো আপনাদের সাথে। আপনারা এই মুহূর্তে 104 জন যুক্ত আছেন, একটু বেশি লোক যুক্ত হলে এই বাড়তি বেতনের বিষয়টা কথা বলবো। সেই সাথে সামনে কি করণীয়, কি হতে চলছে, সেই বিষয়গুলোতে কথা বলবো। মামলার দিকে চালিয়ে যান ভাই। আমরা টাঙ্গাইল থেকে, ধন্যবাদ ভাই। কয়রা থেকে ধন্যবাদ ভাই। ময়মনসিংহ থেকে দেখছি, ধন্যবাদ ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? যশোর মনিরামপুর থেকে যুক্ত আছি ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। তবে যারা যুক্ত আছেন বেরিয়ে যাবেন না, দয়া করে থাকবেন ভাই, দয়া করে থাকবেন। কষ্ট আজকে একটু দেই, আবার সহজে কষ্ট দেব না। আবারও সুখবর বলতে বাস্তব প্রমাণ সহ আসবো, প্রমাণ ছাড়া আসবো না। এই তারিখ যেমন কিছুটা কাজ দেখিয়ে প্রমাণ সহ লাইভে এসেছি, সচরাচর আর লাইভ করবো না। আবারও এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আপনাদের কাজ দেখিয়ে প্রমাণ সহ লাইভে আসবো। তো আজকে একটু কষ্ট করে আপনারা লাইভে থাকেন, যুক্ত থাকেন। ভালোবাসার অভিরাম প্রিয় ভাই, ধন্যবাদ। সিটিং বাস বলে কি এর কথা শুনতে ভালো লাগে, ধন্যবাদ ভাই।
অনিল দা, অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। সেটাই তো জানতে চাই। হ্যাঁ ভাই, কি জানতে চান সেটা বলবো। আমি যা জানি সেগুলো বলবো ভাই। আসসালামু আলাইকুম ভাই। আসলে আমাদের গ্রাম পুলিশের মধ্যে একতা নাই, রাইট ভাইয়া? বাড়তি বেতনের টাকা আছে, সেটা কি জানা আছে ভাইয়া? হ্যাঁ বলবো ভাই। আসসালামু আলাইকুম ভাই। কয়টা যুক্ত আছি? ধন্যবাদ লাল ভাই। সালাম নেবেন কয়টা? ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আপনি? আলহামদুলিল্লাহ। উম, ভাই আরেকটি ভাই লিখেছেন ভাই, এক যুগে মামলার, আমি সিলেট বিরিয়ানি থেকে দেখছি মামলার ব্যাপারে। আপনি কি আমাদের যে মামলাটি সুপ্রিম কোর্টের সেটার ব্যাপারে কথা বলতেছেন? হ্যাঁ, আমি সেটার ব্যাপারে বলবো ভাই। সবার জুন বা জুলাইয়ের মধ্যে বেতন আমাদের কি কিছু হবে না? ইমন একটি কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি প্রশ্ন করেছেন। গতকাল আমাদের একজন কর্মচারী কমিটির বাড়তি বেতন বৃদ্ধি করেছে, এটা বলেছে। এ ব্যাপারে বলবো ভাই, বাড়তি বেতন চিঠির দরকার নেই, আপনার পাইছি এটাই যথেষ্ট। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, আপনার কথাটি অত্যন্ত আনন্দিত আনন্দিত হলাম আপনার কথাটাতে, যে বাড়তি বেতনের খবরের দরকার নাই, কিন্তু আপনি যে আমাদের মাঝে ফিরে এসেছেন তার জন্য খুশি হয়েছি। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, সুন্দর একটি কমেন্ট করেছেন ভাই। আপনার কি ঐক্যবদ্ধ হওয়ার জন্য কেউ কি এই বিষয়ে কিছু বলে নাকি? না ভাই, এখন পর্যন্ত কেউ বলেনি। লাল ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আম, ও লাল মিয়া ভাই, পারুল আপারে ভুলে গেলেননি? না ভাই, পারুল আপা ভুলিনি। একটা কমেন্টের উত্তর দিতে গেলে একটা কমেন্ট চলে যায়, তখন পড়া হয় না ভাই। এতটুকুই, কাউকেই আমি ভুলিনি ভাই। মনে আছে সকলকেই ভাই। আগে মামলা শেষ করুন। কমেন্টের উত্তরটা ভাই আমি দেব। অনেকেই কমেন্ট করেছেন, আমি উত্তরটা দেব। বাড়তি বেতনের দরকার নাই, আপনি আপনাদের মাঝে আবারও কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। চমৎকার একটি কমেন্ট করেছেন প্রিয় ভাই। আহ, ধন্যবাদ ভাই। প্রধান উপদেষ্টার সাথে কি আপনার কথা বলার সুযোগ হবে কি ভাই? উত্তর দেব ভাই। করণীয় একটাই, সব দলমত শেষে সবাই একসাথে কাজ করতে হবে, রাইট? লাল ভাই, আমি গোপালগঞ্জ থেকে দেখছি, লাইভে যুক্ত আছি। অসংখ্য ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম নজরুল ইসলাম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আপনি থাকতে সারা বাংলাদেশের একটা হয়ে যেত, আপনি নাই বলেই সারা বাংলাদেশের গ্রাম পুলিশ। লাল ভাই, কমেন্ট একটা পড়তে পড়তে আর চলে যায়, তো যাই হোক। লাল ভাই, আপনির জন্য তো ভালোবাসা রইল। অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার যতদিন গ্রাম পুলিশের মাঝে আছেন ততদিন গ্রাম পুলিশ আপনাকে হারাতে চাই না ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই। আমিও হারাবো না আপনাদের মাঝ থেকে, আল্লাহ যদি মৃত্যু না দেয়। সত্যি ভাই, আপনি অনেক ভালো মনের মানুষ। অসংখ্য ধন্যবাদ ভাই। সাবির ভাই, দফাদার কালিয়া উপজেলা ফকির, ধন্যবাদ ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইকবাল হোসেন ভাই, অনেকেই যুক্ত হয়েছেন ইতিমধ্যে। লাল ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। রবিউল ভাই, লাল ভাই বগুড়া থেকে, ধন্যবাদ জানাই লাল ভাইকে, অনেক মিস করি। অসংখ্য ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সামান্য ভর্তি বেতনের যদি চিঠি, বর্ধিত বেতনের কর্মচারী ইউনিয়ন, ধন্যবাদ ভাই। উত্তর দেবো ভাই। আমার কয়েকটা একটু দেখেন প্লিজ ভাই। কী কমেন্ট, একটা পড়তে পড়তে একটা চলে যায়। যদি মন খারাপ করেন তাহলে আপনি হয়তোবা যদি একটু জ্ঞান খাটান, আপনি বুঝবেন। একটা কমেন্ট পড়তে পড়তে চলে যায়। কি কমেন্ট করেছেন আমি দেখিনি ভাই। আপনার মতো মানুষ গ্রাম পুলিশে আছে বলেই ভরসা পাই। অসংখ্য ধন্যবাদ ভাই। সব ভুলে এগিয়ে যেতে হবে, আশা করি ইনশাল্লাহ জয় আসবে, ইনশাল্লাহ ভাই। লাল ভাই কেমন আছেন? আপনি এত কষ্ট সহ্য করে আপনার জন্য পড়তে পারলাম না ভাই। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। লাল ভাই, পিন চাই, পিন চাই, বুঝলাম না ভাই। পিন কি ভাই? আরেকজন লিখলেন ভাই। ইকবাল ভাই লিখলেন ভাই। তো যাই হোক, আমি কিছু কথাতে চলে যাই। কমেন্ট পড়লাম খোকসা উপজেলা থেকে পুলিশের, ধন্যবাদ ভাই। লাল মিয়া ভাই, আমাদের গ্রাম পুলিশের মামলা কি হইলো বা না হইলো সেটার পিছনে না দৌড়ে আপনি মামলা খালাস করুন, তারপর আপনার কমেন্টের উত্তরটা দেব। খালাসের কথা বলছেন আমার মামলার, অসংখ্য ধন্যবাদ ভাই। আমার মামলা খালাস আসলে সময়ের প্রয়োজন, টাকার প্রয়োজন, সব কিছুরই প্রয়োজন আছে। হাজিরা দিতে হবে। মামলা চাইলেই তো কালকে খালাস হবে না। এখানে হাজিরা দিতে হবে, তারপরে শুনানি হবে, তারপরে খালাসের বিষয় আসবে। টাকা পয়সারও প্রয়োজন আছে, আপনারা জানেন যে মামলায় টাকা ছাড়া তো হয় না। তো সব মিলিয়ে একটু সময় লাগবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের ভালোবাসা চাই, ভালোবাসা দেবেন। সেই সাথে একটু অর্থনৈতিক সাপোর্ট আপনারা করবেন, তাহলে ইনশাল্লাহ আমি দৌড়াতে পারবো, আপনাদের জন্য কাজ করতে পারবো, দৌড়াতে পারবো। আমি ঘরে বসে থাকবো না। লাল ভাইয়ের উপর বিশ্বাস রাখেন, আল্লাহ পাক নিশ্চয়। অসংখ্য ধন্যবাদ ভাই। ভাই আপনি পারেন।
আচ্ছা, যাই হোক, এবার আমি আপনাদের কমেন্টের উত্তর একটু পরে আবার দেখি। 112 জন এই মুহূর্তে যুক্ত আছেন। তো 112 জনকেই ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনারা লাইভটা শেয়ার করবেন। তো বেশ কিছু প্রশ্ন আছে, প্রশ্নের উত্তরগুলো আমি দিচ্ছি এই মুহূর্তে। আমার একটি ভাই আমার মামলা কথা বলেছেন। আমার মামলা ইনশাল্লাহ একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরুন। আর কিছু গ্রাম পুলিশের যে মামলার বিষয় আছে সেটার কথা বলেছেন। আসলে ভাই, এই মামলাটি যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের যে মামলাটা, গ্রাম পুলিশের মামলাটা, যেটা হাইকোর্টে এখন বর্তমান সুপ্রিম কোর্টে আছে, সেটা কিন্তু রায় হয়ে যায়। কিন্তু ইচ্ছা থাকতে হবে, সৎ ইচ্ছা থাকতে হবে। এই মামলা নিয়ে যিনি দৌড়ায়, তিনি চায় না যে গ্রাম পুলিশের মামলাটা শেষ হয়ে যাক। আমি সাক্ষীসহ প্রমাণসহ একটা উদাহরণ দিচ্ছি। আমি যখন জেলে ছিলাম তখন বরিশালের একটি থানার একজন গ্রাম পুলিশ সদস্য আইন মন্ত্রণালয়ে তার একজন পাশের বাড়ির ভাই, যিনি আইন মন্ত্রণালয়ে সচিব হিসেবে যিনি বর্তমানে চাকুরিরত আছেন, সেই সচিবের কাছে আমার ওই বরিশালের গ্রাম পুলিশ ভাই আমাদের সমস্ত কথাগুলো বাড়িতে যখন সচিব মহোদয় যায় তখন তিনি তুলে ধরেন যে আমাদের এই বিষয়গুলো, মামলার বিষয়গুলো। তখন সচিব মহোদয় বলেন যে আপনাদের যিনি মামলা বিষয়ে জানে তাকে আসতে বলেন। তখন আমি জেলে ছিলাম। আমার ওই গ্রাম পুলিশ ভাইটি উজ্জ্বল খানকে ফোন দেয় এবং উজ্জ্বল খানকে তার থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার পরে এই সচিব মহোদয়ের সাথে পরিচয় করিয়ে দেয় এবং কথা বলিয়ে দেয়, ফেস টু ফেস, সামনাসামনি কথা বলিয়ে দেয়। সচিব মহোদয় উজ্জ্বল খানকে বলেন যে মামলাটি বর্তমানে কী অবস্থায় আছে, কোথায় আছে, কাকে বললে এই মামলাটি শুনানি সম্পূর্ণ হবে, রায় হবে। আপনার যিনি আইনজীবী আছে সেই আইনজীবীর সাথে আমাকে কথা বলিয়ে দেন। তখন উজ্জ্বল খান সাহেব হুমায়ুন কবির পল্লব স্যারের সাথে সেই আইন মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে ফোনে কথা বলিয়ে দেন। তখন তিনি এই হুমায়ুন কবির পল্লব স্যারকে নিয়ে ঢাকার স্যারের যেই ঠিকানা সেই ঠিকানা দেন সচিব স্যারের, যে আপনারা আপনাদের আইনজীবীকে নিয়ে আমার কাছে আসুন, আমি বলে দেব, কোর্টে বলে দেব, কোথায় বললে হবে আমি তাকেই বলে দেব, বলে দিলে আপনাদের মামলাটা শুনানি হয়ে যাবে এবং রায় হয়ে যাবে। তখন ছিলাম আমি জেলে। আমাকে না পেয়ে উজ্জ্বল খানকে ওই গ্রাম পুলিশ সদস্য ফোন দিয়ে এই লিঙ্কটা করে দেয়। সেই গ্রাম পুলিশ সদস্য 2 দিন আগে আমাকে ফোন দিয়ে দুঃখ প্রকাশ করে যে ভাই, আসলে আপনি যে বলতেন যে এই মামলার ইচ্ছা করলে শুনানি হয়, কিন্তু এই উজ্জ্বল খান এই মামলার শুনানি করাবে না, তার ব্যবসা বন্ধ হয়ে যাবে, এটা আপনি বরাবরই লাইভ করলে আপনি লাইভে বলতেন, তো বিশ্বাস করতাম না। কিন্তু আজ আমি বিশ্বাস করি, কারণ এটার প্রমাণ আমি নিজে। সেই যে 2-3 মাস আগে আপনি জেলে থাকা অবস্থায় তাকে এই ব্যবস্থাটা করে দিলাম, সে কিন্তু আর এই সচিব স্যারের সাথে এই আপনার যে আইনজীবী হুমায়ুন কবির পল্লব তাকে নিয়ে সচিব স্যারের কাছে আর যাননি। এখান থেকে চলে যাওয়ার পরে সেগুলো সে ভুলে গেছে। আসলে তো এই মামলাটা শেষ হইলে আমি মামলার সভাপতি, আমি সভাপতি, এই গল্পটা বন্ধ হয়ে যাবে এবং এইখানে যে ব্যবসার চিন্তা ধারণা তাদের মনে, সেই ব্যবসাটাও বন্ধ হয়ে যাবে। যেই কারণে এই মামলার শুনানি উজ্জ্বল খান চায় না এবং হতে দেয় না। আমি বেশ কয়েকবার মামলাটি টপ লিস্টে এনেছি। আপনারা বিশ্বাস এখনও যদি না করেন তাহলে কিছু বলার নাই। এখনও যদি বিশ্বাস না করেন আমার কথা, তাহলে বাকি জীবনে যারা বিশ্বাস করবেন না, তারা বাকি জীবনেও আপনাদেরকে আর বিশ্বাস করানোর কোনো জায়গা নাই। কারণ আপনাদের জন্য জেল খেটেছি, তারপর আর কোনো জায়গা মনে হয় নাই প্রমাণ দেওয়ার মতো যে আপনাদের জন্য এখন ফাঁসির কাষ্টেও ঝুলতে পারবো। এখন ফাঁসির কাষ্টে ঝুলার পরে তখন তো মরেই যাব, তখন আর কি করবেন? তখন বিশ্বাস করলেই কি আর না করলেই কি? 5 মাস জেল খাটার পরেও যারা আমাকে বিশ্বাস না করবেন, আমার কথা বিশ্বাস না করবেন, আসলে তাদের উদ্দেশ্যে বলার কোনো ভাষা আমার নাই। আমি স্পষ্টভাবে আপনাদেরকে বলছি, এই মামলাটি আমরা চাইলেই শুনানি হয়ে যাবে। মামলা শুনানি করতে গেলে অর্থের প্রয়োজন আছে, লয়ারের প্রয়োজন আছে। কি কিছু কবি?
ওই কমেন্টের উত্তর কিন্তু পরে দেবো, আবার দিস, ডাক দিলে দিস। কতজন যুক্ত আছেন? 138। 200-250 যুক্ত হইলে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে কমু, আমার সময় সময় দিস। তো সেক্ষেত্রে এই মামলাটি যদি আমি মামলার জায়গাটাতে কাজ করি, আমি কিন্তু এর আগে 40 দিনের আলটিমেটাম দিয়েছিলাম যে 40 দিনের মধ্যে মামলার রায় হবে। তার জন্য অর্থর প্রয়োজন আছে। এটা ফেসবুকে ফলোয়ার করে বলা যায়, গলা ফাটিয়ে বলা যায়, মাইক দিয়ে গলা ফাটিয়ে বলা যায়। কারণ মামলায় যে টাকা লাগে এটা প্রধান উপদেষ্টাও জানে, এটা পৃথিবীর সবাই জানে যে মামলায় লয়ারকে টাকা দিতে হয়। হ্যালো, হ্যাঁ, হুম, 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 হুম। কোনটা? সামনের সপ্তাহে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো আবারও 140-42 জন যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। যাদের ধৈর্য আছে, ধৈর্য নিয়ে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা লাইভটি শেয়ার করবেন। তো যেখানে কথা রেখেছিলাম, তো এখনও যদি বিশ্বাস না করেন আমাকে, বিশ্বাস যদি কর্মচারী ইউনিয়নকে করেন, তাহলে কিছু বলার নেই। এবার উজ্জ্বল খানের বিষয়টা গেল, তিনি এই মামলা শুনানি করাবে না ভাই। তার এটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছে, তার ইজিক্যাল টু সে জিরো। আন্ডা ঘোড়ার ডিম তো একটা শুনেন যে ঘোড়ার ডিম, যেখানে কোনো কিছু নাই সেখানে বলো ঘোড়ার ডিম। যারা তাকে বিশ্বাস করেন তারা ঘোড়ার ডিমকে বিশ্বাস করেন, আর কিচ্ছু না। এর মধ্যে কিচ্ছু নাই। আজকে ভাষায় খারাপ করবো না, ভদ্র ভাষায় বলবো, এর মধ্যে কিচ্ছু নাই। এর চাপা ছাড়া আর মিথ্যা কথা ছাড়া এর মধ্যে কিচ্ছু নাই। বিশ্বাস করেন করেন, না করেন না করেন, এটা তার সাথে আমার কোনো বিরোধিতা না। যেটা সত্য সেটা বলতেছি, এটা বিরোধিতার কোনো বিষয় না। আর এবার যাব আমি কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যিনি বিলাল সাহেব, আপনারা জানেন তিনি প্যারালাইসিস অবস্থায় আছে। তিনি বেশ কয়েকবার সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন, হোন্ডা অ্যাক্সিডেন্ট করেছেন। আমি শ্রদ্ধেয় বড় ভাইকে সম্মানের সাথে বলতে চাই, কারো রোগ সুখ নিয়ে যদিও এই খোঁচা মারতে হয় না, আল্লাহ কখন কাকে কী অবস্থায় রাখবে জানি না, আল্লাহ পাক কখন কাকে রাখবে। আমি গত পরশু দিন নবীনগর ঢাকা থেকে গতকালকে ঢাকা থেকে বাড়ি ফেরার সময় আমি আমার কালামপুরের ওভারব্রিজ পার হচ্ছিলাম। এই ওভারব্রিজটা পার হওয়ার সময় ওভারব্রিজের মাঝখানে একটা ব্যক্তিকে ভিক্ষা করতে দেখলাম আর কি। যে ব্যক্তিটি ভিক্ষা বসে বসে করতেছে, সেই ব্যক্তিটি একটা সময় গাড়িতে কন্ট্রাক্টারি করতো, এরপরে সে মুরগির ব্যবসা করতো আমাদের বাবার বয়সী। এখন সেই ব্যক্তিটি প্যারালাইসিস হয়ে পঙ্গুত্ব জীবনযাপন, তার কাজ করার কোনো সক্ষমতা নাই। সে এই ওভারব্রিজে বসে বসে ভিক্ষা করছে। আসলে এই যে আমরা মানুষ যদি ঘুমাবো, ঘুমের পর রাতটা যদি পোহায়, যদি সকাল হয়, রাত পোহালে সকাল হলে সকাল, আর যদি রাত না পোহায় নিঃশ্বাস চলে যায় তাহলে কিন্তু পরকাল। রাতটা পোহালে সকাল আর নিঃশ্বাস চলে গেলেই পরকাল। অনুরোধ করব বিল্লাল ভাইকে যে আপনি বর্তমানে প্যারালাইসিস, একটু সত্য করে বলবেন। এই যে মিথ্যার স্বর্গে বাস করেন, মিথ্যা একটা কমিটির মধ্যে আছেন, মিথ্যাবাদীদের নিয়ে চলেন, মিথ্যাবাদীদের নিয়ে পোস্ট করেন, আপনি একজন প্যারালাইসিস মানুষ। আমি চ্যালেঞ্জ করে বলছি শনিবার দিন কোনো চিঠি হবে না, বাড়তি বেতনের কোনো চিঠি হবে না। কিন্তু আপনি তো প্যারালাইসিস একজন মানুষ, আপনার তো মিথ্যা কথা বলা উচিত না। যাই হোক, শনিবার যাক, যে কি বাড়তি বেতনের চিঠি আপনি দেন সেটাও তো দেখি আমরা। জরিতে বগ মরে ফকিরের কেরামতি বাড়ে।
মন্ত্রণালয়ে আপনারা এই পর্যন্ত ঢুকেননি। আমি আরেকটা গুমর বলি, আপনারা একটু খেয়াল করবেন। গোলাপ বাবু, উনি একজন হিন্দু মানুষ, সম্মান জানাচ্ছি ওনাকে। ওনার বাড়ি নওগাঁ। উনি আসলে নিজের সম্মান যারা নিজেরা রাখে না, তাদেরকে কিন্তু কেউ সম্মান করে না। নিজের সম্মানটা নিজেকেই রাখতে হয়। উনি একটি পোস্ট করেছেন ওনার আইডির থেকে। পোস্টের মধ্যে একটি ছবি দিয়েছেন যে ওনারা সচিবালয়ে। এখন যে ছবিটি দিয়েছেন সেই ছবিটি একটু ভালো করে খেয়াল করেন। ওনারা তো আসলে অতটা না শিক্ষিত না অতটা জ্ঞানী। ওনার ছবির ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা একটু খেয়াল করেন, যে ছবিতে ব্যাকগ্রাউন্ডে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ওইটা একটা টার্মিনাল। ওইটা হচ্ছে টার্মিনাল। আমার যতটুকু আমি বুঝতে পেরেছি, দেখেছি, পর্যালোচনা করেছি, ওইটা হচ্ছে মেট্রো রেলের টার্মিনালের ভিতরে তিনি ছবি নিয়েছেন। সেই ছবি দিয়ে তিনি পোস্ট করেছেন যে তাহারা মন্ত্রণালয়ে। এখন এই ব্যক্তিকে কি সম্মানের ভাষা আর থাকবে বলেন? এই যে বাটপারি, গ্রাম পুলিশের সাথে 45,000 গ্রাম পুলিশের সাথে বাটপারি, এই যে নওগাঁর এই এই বাটপার গোলাপবাবু, এই বাটপারকে সম্মান আর কি করব বলেন? বয়স্ক মানুষ সম্মান আমাদের করা উচিত, কিন্তু তার সম্মান তো সে যদি না রাখে তাহলে তার করার কোনো কিছু নাই। এগুলো এই যে বিলাল সাহেব একটা ফাউল লোক, আমি অনেক সম্মান করি বড় ভাই, কিন্তু তার কার্যকলাপে কিন্তু সম্মান আর থাকে না। গ্রাম পুলিশ হতাশায় ভুগতেছে। এদের নিয়ে এই নাটক, এই মিথ্যাচার, এগুলো না করাটাই ভালো। যাই হোক, প্রমাণসহ আমাকে আজকে এই মাসের তারিখ 8, এই মাসটা আমাকে সময় দেন। এই মাসের পরে জুন মাস শুরু, বাজেটের সময়। এই মাসটা আমাকে সময় দেন, প্রমাণসহ যে কাজটি কাদের দ্বারা হচ্ছে, কারা দৌড়াচ্ছে, কারা মন্ত্রণালয়ে যাচ্ছে, কারা সচিবের কাছে গিয়ে সচিবের শরণাপন্ন হয়ে সচিব মহোদয়কে আমাদের দুঃখ দুর্দশার কথা বলে কারা চেষ্টা করতেছে, সেটা প্রমাণ সহ দেব, প্রমাণ। আর এই যে বাটপাররা তাদের কাছে প্রমাণ চান, যে কি প্রমাণ আছে, এই ডকুমেন্টসগুলোর কি প্রমাণ আছে? এই কমান্ডার মোস্তফা কামাল বাটপার সাহেব তিনি বলেছিলেন আমার চাকরি আর 1 মাস আছে। আমি জেলে যাওয়ারও অনেক আগে, আন্দোলনের সময়, এগুলোর সাক্ষী অনেকগুলো গ্রাম পুলিশ আছে যাদের সামনে বলেছিলেন আমার চাকরি আর 1 মাস আছে। তো আমি জেলে থেকে আসলাম 5 মাস। এই বাটপার কিন্তু এখনও চাকরি তার যায় নাই। তাহলে এই যে মিথ্যুক বাটপারগুলো, আর নাসের কোন বাটপার এটা সকলেই জানে, এটা বলার কোনো কিছু নাই, সকলেই জানে যে এই যে নাসের সাহেব, মুস্তফা সাহেব গ্রাম পুলিশের সাথে যে বাটপারিগুলো করতেছেন, এটা কিন্তু নিজের সাথেই করতেছেন, গ্রাম পুলিশের সাথে করতেছেন না, নিজের ভাগ্যের সাথেই করতেছেন। নেতার চেয়ার ধরে রাখছেন নেতৃত্ব দেওয়ার জন্য, কিন্তু 45,000 গ্রাম পুলিশের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলতেছেন। এর জবাব কিন্তু কোথাও না দেওয়া লাগলেও, এই দুনিয়াতে না দেওয়া লাগলেও আখিরাতে কিন্তু দেওয়া লাগবে, আখিরাতের দিন কিন্তু দেওয়া লাগবে। এই মুহূর্তে 149 জন লাইভে আছেন। আমি আপনাদের কমেন্টগুলো উত্তর দেব। যে প্রশ্নগুলো কমেন্টে ইতিমধ্যে করেছেন, আগে তার উত্তরগুলো আমি দিচ্ছি আপনাদেরকে, কিন্তু আমি অবগত করলাম এবং আপনাদেরকে সময় চেয়ে নিলাম, প্রমাণসহ আমি আপনাদেরকে দেব। এখন আপনারা কিন্তু সহযোগিতার হাত অবশ্যই আমাকে বাড়াতে হবে। যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমি আর পারতেছি না ভাই। ওই যে বিদেশি একটা ছেলে, তার সহযোগিতা নিতে হইল কেন রে ভাই? গিভ অ্যান্ড টেক। মানুষ, ভালোবাসা একতরফা হয় না। আপনি আমাকে ভালোবাসবেন, আমি আপনাকে ভালোবাসবো। আমি আপনার জন্য আমার জীবন দিয়ে দিচ্ছি, অর্থ যতক্ষণ আমি পেরেছি দিয়েছি। সেটা যদি আপনারা বিশ্বাস না করেন, কিচ্ছু বলার নাই ভাই। আমি অনেক টাকা ঋণ, আমি অনেক টাকা ঋণ, আজ থেকে না, সেই রিট পিটিশন মামলা থেকেই। এই মামলাটা চাইলে 40 দিন সময় দিবেন আমাকে মামলাটা। আমি আশা করি মামলাটার রায় 40 দিনের মধ্যে হয়ে যাবে। এবং আমাদের যিনি বর্তমান আমাদের স্থানীয় সরকার সংস্কার কমিশনের
যিনি চেয়ারম্যান মহোদয়, তিনি বলেছেন যে আপনারা মামলাটা দ্রুত শেষ দেন, মামলাটা লবিং করে মামলাটা দ্রুত শেষ দেন। মামলাটা কিন্তু ইচ্ছা করলে যদি আমাকে 40 দিন সময় দেন, 40 দিনের ভিতরে আমি আবারও চ্যালেঞ্জ করছি, এই মামলা আমি শেষ দিব। 40 দিনের ভিতরে এই মামলা রায় আসবে ইনশাল্লাহ। সেক্ষেত্রে লয়ার নিয়োগ দিতে হবে, লয়ারকে অবশ্যই টাকা দিতে হবে। মামলা পরিচালনা করতে গেলে টাকা লাগবে। যদি মনে করেন মামলা পরিচালনা করব, আপনারা লয়ার নিয়োগ দিয়ে দেন আমারে, লয়ার নিয়োগ আপনারা দিয়ে দেন। এই মামলাটার লয়ার আমাকে লাগবে, আমাকে ছাড়া দিতে পারবেন না, আমাকে লাগবে। আপনারা মামলাটার জন্য 2-3টা ভালো মানের লয়ার, যারা সার্ভিস মেটাল নিয়ে কোর্টে যুদ্ধ করে, এই ধরনের ভালো মানের বর্তমান সময়ের লয়ার 2-3 জন লয়ার আপনারা নিয়োগ দিয়ে দেন। 1 টাকা আমাকে দিতে হবে না, শুধু লয়ারটা নিয়োগ দেওয়ার দায়িত্বটা আপনারা নেন। আমি আপনাদেরকে মামলাটা শুনানির দিকে নিয়ে দেব এবং মামলাটার রায়ের ব্যবস্থা ইনশাল্লাহ করিয়ে দেব। যার হাতে ধরতে হয়, যার পায়ে ধরতে হয় ধরবো, করিয়ে দেব। কিন্তু আপনারা লয়ার নিয়োগ দিয়ে দেন। লয়ারের দায়িত্বটা ভাই আমি নিতে পারবো না, আমার সেই সক্ষমতা বর্তমানে নেই। আবার বলবো যে আমাকে টাকা দেন, তখন বলবেন যে কত টাকা লাগবে, তখন বলবেন যে এত টাকা লাগে নাই, এত টাকা লাগে। তো এগুলোর দায়িত্বটা আপনারাই নেন। 10 টাকা লাগুক আর 10 লাখ টাকা লাগুক, দায়িত্ব আপনারা নেন। 40 দিন সময় দেন, 40 দিনের ভিতরে এই মামলার রায় আসবে, এটা আমি চ্যালেঞ্জ স্বরূপ নেব। আর আপনাদের খান সাহেব তো এই 5 মাসও নাকি আমি জেলে থাকা অবস্থায় বলছে কালকে শুনানি, পরশু শুনানি, তরশু শুনানি। 5 মাস কেটে গেছে, পারে নাই। ওনার জীবনও ওই সময় শেষ হবে না, ওনার সময় থাকবেই, একটার পর একটা তারিখ ওনার থাকবেই। এখনও না বুঝলার কিচ্ছু বলার নাই আপনাদের। আর কর্মচারী ইউনিয়নের ব্যাপারে বলবো, তারা একটা সুবিধা তাদের, যে তাদের থানা এবং জেলাতে কমিটি করে রেখেছে। এখনও যদি আপনারা সেই কমিটির যিনি সভাপতি, যিনি সাধারণ সম্পাদক, তার কিন্তু পাওয়ার জিরো। যারা ইয়াং জেনারেশন গ্রাম পুলিশ আছেন আমি তাদের উদ্দেশ্য করে বলছি, যারা শিক্ষিত গ্রাম পুলিশ আছেন আমি তাদের উদ্দেশ্য করে বলছি, যারা বৃদ্ধ গ্রাম পুলিশ আছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি। বাবারা, যাদেরকে বিশ্বাস করে, যাদেরকে সম্মান দিতেছেন, তারাই আপনাদের ক্ষতির কারক হয়ে দাঁড়িয়েছে। তাদের কারণেই আপনি 50,000 টাকা, 60,000 টাকা নিয়ে অবসরে চলে যাবেন। শেষের জীবনটা আপনাকে ভিক্ষা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। এখনও সময় আছে। যারা বৃদ্ধ, যাদের 1 বছর, 2 বছর, 6 মাস চাকরির বয়স আছে, অনেক তো কর্মচারী ইউনিয়ন দেখেছেন, এবার আমাদের সাথে হাত মিলান, আমাদেরকে দেখেন। কর্মচারী ইউনিয়নকে বয়কট করুন। কর্মচারী ইউনিয়ন যদি আপনি না মানেন, কর্মচারী ইউনিয়নের কিন্তু এই যোগ্যতা নাই যে সে আপনার চাকরি খাবে, এই ক্ষমতা কিন্তু তার নাই। তার কিন্তু ক্ষমতা নাই সে আপনার বেতন বন্ধ করবে, তার ক্ষমতা কিন্তু জিরো। তাহলে তারা যদি না মানেন কিচ্ছু আসে যায় না। আপনারা ইয়াং জেনারেশন যারা আছেন, যারা শিক্ষিত গ্রাম পুলিশ আছেন, কর্মচারী ইউনিয়নের যারা আমাদের কথা শুনবে না তাদেরকে বয়কট করুন, তাদেরকে বয়কট করুন। ওদের খারাপ ভাষা বললামই না, সংযত রইলাম। বাঁচতে চাইলে ওদেরকে বয়কট করুন দ্রুত দ্রুত। এই জুনে যদি কোনো ভালো কোনো কিছু চান, তাহলে অবশ্যই আমাকে ঢাকা দৌড়াতে হবে, হোটেলে থাকতে হবে, খাইতে হবে, দৌড়াতে হবে। সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন। আর আমার মামলা তো আছেই। আমার মামলা নিষ্পত্তিতে আসতে গেলে, খারিজ করতে গেলে অর্থনৈতিকভাবে অর্থের প্রয়োজন আছে। আমি কৃষ্ণ কৃষ্ণ কিন্তু 6 লাখ টাকা তার জমি বিক্রি করেছে। জমি বিক্রি করে তার যে মামলাগুলো আছে, সে তার মামলাগুলো থেকে জামিনে আসতে তার 6 লাখ টাকা তার খরচ গিয়েছে। এই যে টাকাগুলো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষ্ণের ঘর ভাঙা একটা ঘর, যে ভাঙা ঘরে থেকে তার যে কৃষ্ণের যে মন মানসিকতা, কৃষ্ণের মতো মন মানসিকতা সবার মনের ভিতরে আনেন। আমি জেলখানায় ঈদ কাটিয়েছি। ঈদের দিন, ঈদের আগে কৃষ্ণ গিয়ে আমাকে একটি পাঞ্জাবি কিনে দিয়ে এসেছে। কৃষ্ণর কাছেই টাকা নাই, ও হাজিরা দিতে পারেনি, কেবল বের বের হয়েছে, কৃষ্ণর কাছে টাকা নাই। তো সেই কৃষ্ণ, আমি জেলখানায় আছি, সে আমাকে একটা পাঞ্জাবি ব্র্যান্ডের পাঞ্জাবি, 2500 টাকা দাম। আর একটা পায়জামা, সেটার দাম 500 টাকা, সেটাও ব্র্যান্ডেরই, 500 টাকা। আরও 2,000 টাকা দিয়ে এসেছে। তো সব মিলে আমার পিছনে 5-7 হাজার টাকা খরচ। তো এই যে কৃষ্ণ, ওর মাথায়
এই চিন্তা আছে যে লাল ভাই আমাদের জন্য লড়তেছেন, তিনি জেলে আছেন, তার পরিবার সংকটে আছে। আমার দায়িত্ব লাল ভাইরে ঈদের দিনটা সকলেই একটু ভালো কাটাবে, ভালো কাপড় চোপড় জামা কাপড় পরবে, তা লাল ভাই ঈদের দিন যেন কষ্ট না পায় মনে, নতুন জামা কাপড় পরতে পারে। এই জ্ঞানটুকু আল্লাহ কৃষ্ণকে দিয়েছে। তো কৃষ্ণের মতো জ্ঞানটা যদি সবার থাকতো, 45,000 গ্রাম পুলিশের থাকতো, তাহলে আসলে মরে গেলেও, গ্রাম পুলিশের জন্য মরে গেলেও শান্তি পেতাম, মনে স্বস্তি পেতাম যে না, আল্লাহ পাক তাদেরকে বিবেক বুদ্ধি জ্ঞান মনুষ্যত্ব দিয়েছে। কৃষ্ণ কিন্তু মারা যায়নি, আমাকে সহযোগিতা করেছে, মারা যায়নি তিনি, সে কিন্তু সচলই আছে। 3-4 হাজার 5,000 7,000 টাকা আমার পিছনে খরচ করছে, তিনি কিন্তু মারা যায়নি। আপনারা 20-50 টাকা 100 টাকা দিতে আপনাদের জ্ঞান বিবেক বুদ্ধি কোনোটাই কাজ করে না। আপনাদের অতটুকু জ্ঞান বিবেক বুদ্ধি যদি থাকতো যে লাল ভাই দৌড়াচ্ছে কাজ করতেছে টাকা লাগবে, 100 টাকা আমি দিলে 200 টাকা আমি দিলে আমার সংসার ধ্বংস হয়ে যাবে না, আমি দরিদ্র হয়ে যাব না, আমি মরে যাব না। কিন্তু লাল ভাই আমাদের জন্য চেষ্টা করতে পারবে কাজ করার জন্য। তো যাই হোক, আমি আপনাদের কাছে সহযোগিতা চাবো যে আপনারা সহযোগিতা করবেন। হ্যালো। হ্যাঁ। হ্যাঁ। হুম। আচ্ছা, ঠিক আছে। তো আরেকটি কথা, যাই হোক সব কথা মনে থাকে না। আপনারা জানেন যে এখন পর্যন্ত কিন্তু আমার ফোন থানাতে আছে, সেটা সেই ফোনটাকেও জামিন করাতে হবে। একলো আমি ফেসবুক আইডি ছেলের ফোন থেকে চালাচ্ছি, আমি টাকা গেলে ছবি তুলে ভিডিও করে ওর হোয়াটসঅ্যাপে দিতে হয়, তারপরে ও পোস্ট করে। সচরাচর লাইভে আসতে পারি না, তাছাড়া কিন্তু লাইভে স্যারের কথাগুলো লাইভেই আপনাদেরকে শোনাতাম। তো যাই হোক, এই মুহূর্তে 133 জন যুক্ত আছেন লাইভ থেকে শেষ পর্যায়ে লাইভের। তো কিছু কথা বলে লাইভ থেকে বেরিয়ে যাব। তো যদি আমার মোবাইলটা ঠিক থাকতো তাহলে স্যারের কথাগুলো আপনাদেরকে লাইভে শোনাতাম। তো যাই হোক, মোবাইল তো আল্লাহ দিলে আপনাদের দোয়ায় জামিন করিয়ে আনবো, ঠিক হবে। স্যারের কথাগুলো আপনাদেরকে লাইভে আমি শোনাবো, সেটা হয়তো বা কয়েকটা দিন পরে স্যারের সাথে বসে থাকবো এবং স্যারের পরামর্শগুলো কথাগুলো আপনাদেরকে আমি শোনাবো, কথা দিলাম। 1 সপ্তাহের ভিতরেই ভালো কিছু দেখাবো, কথা দিলাম। 1 সপ্তাহের ভিতরে। আর 1 মাস পূর্ণাঙ্গ সময় চেয়েছি, পূর্ণাঙ্গ বিষয়গুলো 1 মাস সময় দেবেন। আমার আপনাদের কারো নাম্বার আমার কাছে পূর্বের যে সকল নাম্বারগুলো ছিল, কারোরই নাম্বার কিন্তু আমার কাছে বর্তমানে নেই। আপনারা লাইভে দিলে হয়তো বা সেই নাম্বারগুলো খুঁজে পাওয়া কষ্ট হবে। যারা আমার পাশে আছেন বলেন, যারা আমার পাশে থাকতে চান, সহযোগিতা করতে চান, গ্রাম পুলিশের ভাগ্য উন্নয়নের একজন যোদ্ধা হতে চান, যেভাবেই সহযোগিতা করতে চান, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, আমি আগামীকাল সকালে একটি পোস্ট করব যে আপনাদের নাম্বার চাই। যারা সাথে আছেন, পাশে আছেন, নাম্বার দেবেন। তো ওই পোস্টার ভিত্তিতে আপনারা কমেন্টে নাম্বারগুলো, আপনাদের নাম্বারগুলো, জেলা, থানা, নাম সহ দেবেন। আপনাদের কারোর নাম্বারই আমার কাছে নাই, কেউ বাজার হইবেন না, কারোরই নাম্বারই আমার কাছে নাই। সকল নাম্বারগুলো আমার কাছ থেকে চলে গেছে, সিমগুলো রিপ্লেস করা লাগছে আমাকে। তো যেই কারণে আপনাদের নাম্বারগুলো বর্তমানে আমার কাছে নেই। তো যাই হোক, আমি এবার আপনাদের কিছু কমেন্ট দেখে লাইভ থেকে বেরিয়ে যাব। আপনার মোবাইল আমি কত টাকা লাগবে? ভাই এই মুহূর্তে ওইভাবে বলতে পারতেছি না মোবাইল আনতে কয় টাকা লাগবে, কারণ এটা আমার সামনে যেই কোর্টের তারিখ পড়বে, তারিখটা এখনো পড়েনি। তারিখ পড়লে ওই কোর্টে মোবাইলটা চাইতে হবে, জামিন চাইতে হবে। তো তখন আমি যে তারিখ পড়বে, যে ওই তারিখটা যখন আমি জানবো যে এত তারিখে আমার কোর্টের তারিখ, ওই তারিখের 2 দিন আগে গিয়ে আমি লয়ারের সাথে কথা বলবো। কথা বলে তখন হয়তো বাবা আমি বলতে পারবো যে কয় টাকা লাগতে পারে জামিনে মোবাইলটা আনতে। তো আসলে মোবাইল তো বিষয় না, মোবাইলটা এই কারণে প্রয়োজন যে ওই মোবাইলটার মধ্যে আমার এই আইডিটা খোলা, ওই মোবাইলের সাথে আমার সিমটাও আছে,
যে 57 সিমটা ওয়ারিদের ওই সিমটা আছে। তো মোবাইলটা খুব একটা দামিও না, 20,000 টাকা দামের মোবাইল ছিল, এখন পুরাতনও হয়ে গেছে। আবার 5 মাস যাবত এটা বন্ধ হয়েও ওইখানে পড়ে আছে। তো বিষয়টা হলো আমার আইডিটা, যে মোবাইলটা এই কারণে জামিন করাতে হবে যে ওই মোবাইলের মধ্যেই আমার সব কিছু আইডি সিম টিম সব আছে। তো মোবাইলটা এই কারণে প্রয়োজন। আবার 20,000 টাকা আমাদের জন্য অনেক বড়, এই মুহূর্তে আমি একেবারেই টাকা শূন্য, যে বাজার করার মতো টাকাও আমার কাছে কিন্তু ছিল না। আমি কিন্তু 200-250 টাকা নিয়ে পরশু দিনের আগের দিন ঢাকা যাই। তো আল্লাহর রহমত ওই বিদেশি ভাইটার সহযোগিতায় এবং দুই একজন গ্রাম পুলিশের সহযোগিতা কিন্তু ঢাকা থেকে খেয়ে এই কাজগুলো শেষ দিয়ে আসতে পেরেছি। আমি বৃহস্পতিবার আজকেও কিন্তু ঢাকা থাকতাম আপনাদের কাজের জন্য, শুধু টাকার সংকটের কারণে আজকে ঢাকা থাকতে পারিনি, গতকালকে বিকেলে বাড়ি চলে আসতে হয়েছে। যদি টাকা থাকতো তাহলে নাইম, আমি, আমরা সকলেই যারা ছিলাম ঢাকাতে, আমরা কিন্তু ঢাকা গতকালকে রাত্রিও থাকতাম, আজকে কাজ করে কালকে বাড়ি আসতাম অথবা আজকে রাত্রে বাড়িতে আসতাম। টাকার সংকটের কারণে কিন্তু সেটা সম্ভব হয়নি। তো যাই হোক, আমার ভাইটির কমেন্টের উত্তর দিলাম যে ভাই টাকার অঙ্কটা আমি পরে বলতে পারবো, মামলা শেষ করতে কত টাকা লাগবে। ভাই আসলে কার মামলা, আমার মামলা না গ্রাম পুলিশের মামলা? তো সেইটা আমি বুঝলাম না, আপনার কমেন্টটা বুঝলে আমি উত্তর দিতে পারবো। ধন্যবাদ ভাই। বর্তমান কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভাই, সার্বিক বিষয়ে বলা হয়েছে, আপনি হয়তো বা শোনেননি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আম, ভাই নোয়াখালী থেকে সিনিয়র ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সেক্রেটারি মহোদয়ের সাথে আমাদের সুখ দুঃখের কথা বলেছি, তিনি এই ব্যারিস্টার এর পরামর্শ দিয়েছেন, আপনি একমত পোষণ করলে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ ভাই, অবশ্যই আমি একমত পোষণ করব, কারণ আমাদের আইনজীবী দরকার, সুপ্রিম কোর্টের আইনজীবী লাগবে। তো আপনি যে ব্যক্তি ভাইটি কমেন্ট করেছেন, আমাকে তো আপনারা নোয়াখালী সুবর্ণচর থেকে সহযোগিতা করেনি, নোয়াখালী থেকে আমি সহযোগিতা পাই। তো আমার আপনাদের নাম্বার আমার কাছে নাই। 1,000 টাকা নাকি বৃদ্ধি পেয়েছে শুনে কষ্ট লাগলো। হ্যাঁ ভাই, সেটা কর্মচারী ইউনিয়ন করেছিল। তো যাই হোক, সেটা আহ, হবে না। এটা আসলেই কষ্টদায়ক যে 1,000 টাকা বেতন বৃদ্ধি, এটা কষ্টদায়ক। দোয়া করেন, ভালো কিছু হচ্ছে, এটাই বলবো। আপাতত দোয়া করেন। সেটা কর্মচারী ইউনিয়ন করেছিল, এই 1,000 টাকা বৃদ্ধির বিষয়টা এটা কর্মচারী ইউনিয়ন করেছিল। তারা তো একটা কিছু পাইলেই সেটা দিয়েই তারা সারা বাংলাদেশে কমিটি করে আছে, তারা টাকা তুলতে পারে। এই কারণে তারা কোনো কিছু খালি হলেই হলো। আপনার মামলার হাজিরা কবে ডেট? বাই ডেট এখনও আমি পাইনি, ডেট হয়তো বা কয়েকদিনের মধ্যে পাবো। অনেক দেরি হয়ে গেছে লাইভে আসতে। হ্যাঁ ভাই, একটু পরেই আসছেন, আমি লাইভে বেরিয়ে যাব। অনেক সময় লাইভ করলাম, প্রায় 2 ঘন্টা। কোথা ছিলেন এতদিন ভাই? এমডি আলমাউন ভাই, কাকে বলছেন ভাই? আমাকে? আমাকে বললে তো আপনার জানার কথা, আমি জেলে ছিলাম, 1,000 টাকা বৃদ্ধি পেয়েছে, আমি জেলে ছিলাম, এটা তো জানার কথা। পেপার পত্রিকা সহ সকল কিছুতেই তো এসেছে যে গ্রাম পুলিশের কারণে আমি জেলে ছিলাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। সিরাজুল ভাই লিখেছেন। তো যাই হোক, কমেন্ট আপনারা যা করতেছেন এগুলো সারা রাত্রি যারা আছেন করবেন, মামলা কি শেষ হবে না ভাই? অবশ্যই ভাই, শেষ হবে ভাই, দোয়া রাখেন। তো যদি আপনারা অনুমতি দেন, আমি লাইভ থেকে লাইভের শেষ পর্যায়ে বেরিয়ে যাব। রাত্রিও অনেক হয়েছে, লাইভও অনেক হয়েছে। দ্বিখণ্ডিত লাইভ না হলে তো 2 ঘন্টা হয়ে যেত। লাইভ ভাগে বিভক্ত হয়েছে বিদায়ী কিন্তু বুঝতে পারতেছি না। 10:30 বাজে গেছে, 9টায় লাইভে আসছি, তার মানে 1.5 ঘন্টা, সম্পূর্ণভাবেই 1.5 ঘন্টা লাইভ হয়েছে। যাই হোক, আর বেশি কথা বলবো না, আমি লাইভের শেষ প্রান্তে চলে আসছি। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমি আগামী সপ্তাহে ঢাকা, কাজ তো আছেই, আমরা হয়তো বা দুই দুই ভাগে বিভক্ত হয়ে যাব। আমি আগামী সপ্তাহে রংপুর, দিনাজপুর, নওগাঁ আসতেছি। নওগাঁ সোমবার আসতেছি। এরপরের যে দিনগুলো, রবিবার খুব সম্ভবত আমি, যদি মন্ত্রণালয়ে না থাকি, রোববার বন্ধ আছে, যদি মন্ত্রণালয়ে না থাকি, মন্ত্রণালয়ে যাওয়ার কথা আছে, যদি না থাকি তাহলে আমি রবিবার রংপুরে থাকবো, আর সোমবারটা নওগাঁতে থাকবো, মঙ্গল বুধ বৃহস্পতি রংপুরে থাকবো। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে আশা করি। আমার ভাইদের সাথে সৌজন্য সাক্ষাতের জন্য আমি আসতেছি, আপনাদেরকে দেখার জন্য আসলে। আমি অনেক গ্রাম পুলিশ কিন্তু একটি থানার গ্রাম পুলিশ
কান্নায়, তার কান্না আমি থামাতে পারিনি। আমি জেল থেকে বের হওয়ার পরে ফোনে তিনি অনুরোধ করেছে তার থানাতে যাওয়ার জন্য, যে নামাজ পড়ে তিনি দোয়া করে সর্বক্ষণ আমার জন্য। তা আমি তাকে দেখার উদ্দেশ্য করেই এই সফরটা। এই ফাঁকে আমি যেই যে থানার হাজিরাগুলো আছে সেই দিন সেই সব থানাগুলোতে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আবার মন্ত্রণালয়ের কাজগুলো আছে, সেগুলো প্রয়োজন আমরা দুই ভাগে বিভক্ত হয়ে যাব, বিভক্ত হয়ে করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। সকলেই ভালো থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমন, ইমন রে, ভাই ইমন, দে কেটে দে। হ্যালো, আসসালামু আলাইকুম।